আমরা আমাদের মিডের আগে একটা টপিক দেখছি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করা, যেটা আসলে মেইনলি আমরা ড্র করছি যে কোনো একটা স্ট্রাকচারের উপরে যদি অ্যাক্টিভ কোনো মুভিং লোড চলাচল করে সেই ক্ষেত্রে কোন পয়েন্টে আমরা হয়তোবা ম্যাক্সিমাম হচ্ছে রিঅ্যাকশন পাচ্ছি বা ম্যাক্সিমাম শেয়ার পাচ্ছি বা ম্যাক্সিমাম মুভমেন্ট পাচ্ছি। ওকে, তো আমরা এরকম বিভিন্ন পয়েন্টের জন্য অথবা বিভিন্ন সাপোর্টের জন্য আমরা এই শেয়ার মুভমেন্ট বা রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকছি। ওকে, সাপোর্টের জন্য রিঅ্যাকশনের ডায়াগ্রাম। তো সেখানে আমরা আসলে সেই ডায়াগ্রাম থেকে কি বুঝছিলাম, সেই ডায়াগ্রাম থেকে আমরা বুঝছি যে কোনো একটা স্ট্রাকচারে আমি যখন অ্যাক্টিভ লোড একটা এন্ড থেকে আরেকটা এন্ডে মুভ করাচ্ছি তার কারণে ওই পার্টিকুলার আইএল এর মধ্যে ওই প্যারামিটারের কি চেঞ্জ আসতেছে। যদি এটা একটা শেয়ারের আইএল হয় তাহলে কোনো অ্যাক্টিভ লোড মুভমেন্টের জন্য একটা স্ট্রাকচারে লেফট থেকে রাইটে যখন মুভ করাচ্ছি আমরা, তখন বিভিন্ন পয়েন্টে শেয়ারের কি পরিবর্তন আসতেছিল সেটা আমরা একটা আইএল ডায়াগ্রাম দিয়ে স্কিমেটিক ড্র করছি। তো আজকের টপিকটা যেটা হবে এটাও হচ্ছে মুভিং লোডের জন্যই। এক্ষেত্রে আমরা দেখবো যে কোনো একটা মুভিং লোডের জন্য কোন একটা স্ট্রাকচারে ম্যাক্সিমাম রিঅ্যাকশন কত হতে পারে। তবে এটা অ্যাক্টিভ লোডের জন্য আমরা করব না, এটা একটা সিরিজ অফ লোডের জন্য আমরা করব। ওকে, যেখানে ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাগনিটিউডের হচ্ছে লোড থাকবে। ওকে, আইএল এর মতোই ব্যাপারটা, কিন্তু এখানে আমরা কিছু রিয়েল এক্সাম্পল দিয়ে রিয়েল লাইফে স্ট্রাকচার যে ধরনের লোড ফেস করে এরকম সিরিজ অফ লোডের কারণে তোমার সিরিজ অফ ম্যাক্সিমাম মুভিং লোডের সরি মুভিং লোডের কারণে ম্যাক্সিমাম রিঅ্যাকশন কত আসতেছে একটা স্ট্রাকচারে সেটার হচ্ছে আমরা বের করব। তো ফর এক্সাম্পল এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে একটা ব্রিজের উপরে হচ্ছে কি বলেন ট্রেন যাচ্ছে। তো ট্রেন আমরা দেখি যে অনেকগুলো বগির সমষ্টি এবং এক এক বগি এক এক রকম, হয়তোবা কোনটা ইঞ্জিনের বগি, কোথাও হচ্ছে মানুষ থাকতেছে, কোথাও অন্যান্য আহ, আম, যে তোমার পোর্শন হচ্ছে যোগ করা, সামনের পোর্শনে হচ্ছে কি ড্রাইভাররা বসে হচ্ছে ট্রেন চালাচ্ছে। তো এরকম ডিফারেন্ট বগিতে কিন্তু ডিফারেন্ট ওয়েট কাজ করতেছে। ওকে, তো এখানে যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে প্রত্যেকটা বগি মোটামুটি চার সাইডে টা হচ্ছে হুইল, অথবা এর থেকে পাশাপাশি দুইটা হুইল একসাথেও থাকতে পারে একই পজিশনে, এরকম ভাবে মিনিমাম চারটা হুইল এবং এর থেকে আরো বেশি হুইল যদি লাগে সেভাবে হচ্ছে মানে দুইটা হুইল লোডকে একসাথে যখন থাকে তখন এটাকে বলা হয় এক্সেল লোড। ওকে, যদি আমরা ট্রাকেরটা দেখে থাকি, ট্রাকের ক্ষেত্রে দেখা যায় যে হুইল লোড গুলো এভাবে থাকে। ওকে, এই দোনোটাকে একসাথে বলা হয় এক্সেল লোড। অনেক সময় দেখা যায় যে পাশাপাশি দুইটা হুইলও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। ঠিক আছে, দুইটা এরকম যে কনফিগারেশনটাকে, এই কনফিগারেশনটাকে বলা হয় এক্সেল লোড। এবং একটা একটা সিঙ্গুলার এই লোডটাকে আমরা বলি হচ্ছে হুইল লোড। ওকে, তো মেইনলি এই হুইল লোড গুলা হচ্ছে এই প্রত্যেকটা বগির জন্য যে যে হুইল লোড বা এক্সেল লোড আছে তারা হচ্ছে বগির ওয়েটটাকে ক্যারি করতেছে। তো আমরা যদি এই বগিতে টোটাল যে লোডটা কাজ করতেছে এটাকে সাপোজ আমরা যদি একটা হচ্ছে লোড বলি যে এই টোটাল লোডটা আসলে 40 কেপ লোডের সমান। ওকে, পাশের বগিটাও মনে করো সেম টাইপেরই বগি, সেক্ষেত্রে একই লোড। তারপর মনে করো এই বগিগুলাতে হয়তো বা ডিফারেন্ট টাইপ অফ জিনিস হচ্ছে ক্যারি করতেছে, এখানে সাপোজ লোড হচ্ছে 30 কে, এর পাশের বগিতে লোডও 30 কে মনে করো। তো এরকম দেখো সিরিজ অফ লোড কিন্তু একটা স্ট্রাকচার দিয়ে মুভ করতেছে, এবং যেহেতু এরা মুভিং লোড এক এক পজিশনে এই লোড গুলো এক 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 সময় থাকতেছে। তো আমাদের আসলে কাজ হবে বের করা যে এক্স্যাক্টলি কোন পজিশনে যদি এই এই মুভিং লোডটা থাকে এবং এই কোন পজিশনে কোন মুভিং লোডের পোর্শনটুকু থাকলে পরে স্ট্রাকচারে ম্যাক্সিমাম রিঅ্যাকশন ডেভেলপ করবে। ফর এক্সাম্পল আমরা এই পিয়ারটা যখন ডিজাইন করতে যাব আমাদের দরকার জানা যে এই পজিশনে হয়তোবা এই পজিশনে এই ট্রাকে সরি এই ট্রেনের কোন পোর্শনটা এই পয়েন্টে থাকলে এই পিয়ারে হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স আসবে, তখন আমরা সেই ম্যাক্সিমাম ফোর্সের এগেনস্টে হচ্ছে ডিজাইন করতে পারবো। তো এই কারণে ডিজাইন পারপাসে আমাদের জানতে হবে যে ম্যাক্সিমাম কত রিয়েকশন আসা পসিবল, যাতে সেই ম্যাক্সিমাম রিয়েকশন আসলে সেটা রেজিস্ট করতে পারে সেই পিয়ার। এই কারণে আমাদের
জানতে হবে যে কোন পয়েন্টে হচ্ছে আমাদের মুভিং লোডের পোর্শনটা, কোন পোর্শনটা থাকলে ম্যাক্সিমাম রিঅ্যাকশন ডেভেলপ করে। ওকে, তো তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে একটা প্রবলেম দেখি। প্রবলেমটা হচ্ছে এই, বলা হচ্ছে কি পজিশন অফ হুইল টু প্রডিউস টু position of wheel to produce maximum reaction in simple span. ওকে, আচ্ছা আমি একটু আচ্ছা, আমরা এটার জন্য যে সূত্রটা ব্যবহার করব সেই সূত্রটা হচ্ছে এই সূত্র। এখানে হচ্ছে আমরা দেখব যে আমরা যখন মুভিং একটা নির্দিষ্ট পয়েন্টে একটা হুইল লোডের জায়গায় একটা হুইল লোড এনে প্লেস করি, এভাবে বারবার মুভ করাই, তখন কোন পজিশনে এসে আমাদের রিঅ্যাকশনটা ম্যাক্সিমাম হচ্ছে সেই পজিশনটা আমাদের সেই কোন হুইল লোডের জন্য হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে আমরা পরবর্তীতে ম্যাক্সিমাম রিঅ্যাকশন বের করতে পারবো। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে চেঞ্জ ইন রিঅ্যাকশন ডেল আর ফর এ মুভমেন্ট অফ ডি ইজ গিভেন বাই, ওকে, এবং আমাদের প্রবলেমটা হচ্ছে পজিশন অফ হুইল টু প্রডিউস ম্যাক্সিমাম রিঅ্যাকশন ইন সিম্পল স্প্যান। এই কথাটার মানে হচ্ছে সে দিস ইজ এ সিম্পল স্প্যান। ওকে, মনে করো একটা সিম্পলি সাপোর্টেড বিম, যার বামে একটা হিঞ্জ সাপোর্ট আছে, ডানে একটা রোলার সাপোর্ট আছে। ওকে, তো একটা সিম্পল সাপোর্ট সে সাপোজ স্প্যান চিন্তা করতেছি, তো এখন এটার উপরে হচ্ছে একটা মুভিং লোড যাবে। ওকে, মুভিং লোড যেতে যেতে সে আমরা জানতে চাচ্ছি যে এই পয়েন্টে আমরা জানতে চাচ্ছি এই পয়েন্টে না, সে সাপোজ যেহেতু আমরা রিঅ্যাকশনের জন্য জানতে চাচ্ছি, সে আমরা জানতে চাচ্ছি যে যখন এই মুভিং লোডটা পাস করবে তখন এই সাপোর্টে এই মুভিং লোডের কোন হুইলটা থাকলে এই পয়েন্টে সে ম্যাক্সিমাম রিঅ্যাকশন ডেভেলপ করবে, সেটাই আমাদের বের করা টার্গেট। তো সেটার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এই ফর্মুলাতে কোনটা কি ফর্মুলা আমরা আস্তে আস্তে জানবো। তো আমরা ডিরেক্টলি একটা প্রবলেমে যাই এবং এই ফর্মুলা গুলাকে আস্তে আস্তে হচ্ছে ব্যবহার করব। আচ্ছা, এবং হচ্ছে এখানে লিখে দেওয়া আছে যে কোন প্রসিডিওর বা কিভাবে অ্যাপ্লাই করে আমরা করব এবং কখন আমরা বুঝবো যে আমরা ওকে ফাইন আমরা আমাদের ম্যাক্সিমাম রিঅ্যাকশনটা পেয়ে যাচ্ছি, সেটা আসতেছি আমরা প্রবলেমের মাধ্যমে। যে মনে করো এখানে একটা প্রবলেম দেয়া আছে যেখানে হচ্ছে কি বলে একটা সিরিজ অফ লোড দেয়া এবং হচ্ছে এই 1 2 3 4 করে যে নাম্বারিং গুলা করা এগুলো আসলে হুইল নাম্বার দেয়া। ওকে, তো হচ্ছে যেমন আমরা যে ছবিটা দেখলাম, সে আমি যদি এটাকে বলি এর আগে একটা বগি আছে, পরের বগিটাকে যদি 2 3 4 5, তো এই বগিগুলোর করেসপন্ডিং লোড গুলাকে আমরা এই যেভাবে রিপ্রেজেন্ট করতেছিলাম যে 2 নম্বর বগিতে যে লোডটা হুইল বা এক্সেল লোডে আসবে সেটা হয়তো বা 30 কেপ আসতেছে। এরকম সিমেট্রি, এটাকে যদি একটু এটার ইকুইভ্যালেন্ট একটা ফিগার ড্র করি, তখন সেই ফিগারটার চেহারাটা দেখতে কিরকম হবে? সেই ফিগারটার চেহারাটা দেখতে হবে যে আমরা 2 নম্বর হুইলটাকে এভাবে একটা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, বা যার উপরে 30 কিপ লোড কাজ করতেছে, 3 নাম্বার বগি 30 কিপ লোড, এভাবে করে করে আমরা সিরিজ অফ লোডের লোড দেখাচ্ছি। তো এই প্রবলেমে সেম একই ভাবে যে 1 থেকে 14টা হুইল আছে এবং প্রত্যেকটা হুইলের উপরে কত কিপ লোড, আসলে এই লোড গুলা কিপ, এই কত কিপ লোড কাজ করতেছে সেটা দেয়া আছে, গিভেন আছে, এবং প্রত্যেকটা হুইলের মাঝে ডিসটেন্স কত। আমরা যে এই লোডটা 2 নম্বর বগির লোড 30 কিপ লোড এই পয়েন্টে কাজ করতেছে, 3 নম্বর বগি 30 কিপ লোড এই পয়েন্টে কাজ করতেছে, অবশ্যই কি এদের মাঝে একটা ডিস্টেন্স আছে। এভাবে প্রত্যেকটা হুইল লোডের মাঝে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা এখানে দিয়ে দেওয়া আছে। যেমন এখানে প্রবলেমে বলা আছে 1 এবং 2 নম্বর হুইলের মাঝে 5 কিপ লোড, সরি 5 ফিট ডিস্টেন্স, 2 এবং 3 নম্বর হুইলের মাঝে 8 ফিট ডিস্টেন্স, এভাবে প্রত্যেকটা হুইলের মধ্যকার ডিস্টেন্সটা দিয়ে দেওয়া আছে। ওকে, আমরা আমাদের প্রবলেমের সুবিধার জন্য যে কাজটা করতে পারি, আমরা কিউমুলেটিভ ডিস্টেন্সটা হিসাব করে নিই। ওকে, কিউমুলেটিভ ডিস্টেন্সটা কি? যেমন আমাদের এই পয়েন্টটা কি, 0 পয়েন্ট, এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে আসতেছে টোটাল ডিস্টেন্স কত? 5। তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলে এই পয়েন্ট থেকে টোটাল ডিস্টেন্স কত? 13 ফিট। 5 প্লাস 8 করলে 13 ফিট। তারপরে আমরা 4 নম্বর হুইলের যদি এই পয়েন্ট থেকে ডিস্টেন্স কত হিসাব করতে চাই, তাহলে 13 এর সাথে আমরা আরো 6
ফিট যোগ করে দিব, 19 ফিট হবে। এভাবে প্রত্যেকবারই আমরা আসলে এই কর্নার, এই পাশের 1 নাম্বার হুইল থেকে সবগুলো ডিসটেন্স বের করতেছি। তো এভাবে আসলে আমরা দেখতে পারবো যে 1 নাম্বার হুইল থেকে 14 নাম্বার হুইল পর্যন্ত টোটাল ডিসটেন্সটা হবে 80 ফিট। এভাবে আমরা কিউমুলেটিভ হাইটটা ডিসটেন্সটা বের করে রাখবো আমাদের কাজের সুবিধার জন্য। তো এটা আমাদের দেয়া থাকবে না, এটা আমাদের নিজেদের বের করতে হবে। কিন্তু হুইলের উপরে কত লোড, কত ভ্যালুর লোড এবং হচ্ছে মধ্যকার ডিসটেন্স এগুলা দেয়া থাকবে। এই কিউমুলেটিভটা আমাদের নিজেদের বের করতে হবে নিজেদের কাজের সুবিধার জন্য। আচ্ছা, তো এখন প্রশ্নে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম রিঅ্যাকশন ফর এ সিম্পল বিম উইথ স্প্যান 60 ফিট। ওকে, এখানে একটা কথা উল্লেখ করা নাই, যেটা হবে যে লেফট পয়েন্টে, বা আমরা যদি এ পয়েন্ট ডিনোট করি এটাকে, এই পয়েন্টে ম্যাক্সিমাম রিঅ্যাকশন কত আসবে যদি এই সিম্পল বিমটার স্প্যান হচ্ছে 60 ফিট হয়। ওকে, আমাদের সেটা বের করতে হবে যে এই পয়েন্টে কোন হুইলের জন্য ম্যাক্সিমাম রিঅ্যাকশন আসা পসিবল যদি সেই সিম্পল বিমটার স্প্যান হয় 60 ফিট। দ্যাট মিনস লেন্থ অফ দ্য বিম 60 ফিট বলা হচ্ছে। তো যেহেতু এটা একটা সিম্পল বিম, মানে সিম্পলি সাপোর্টেড বিম, তো আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিম যদি আঁকি যার লেন্থ হচ্ছে 60 ফিট, আমাদের এই পয়েন্টে ম্যাক্সিমাম রিঅ্যাকশন কত আসা পসিবল এই মুভিং লোডের জন্য সেটা বের করতে হবে। আচ্ছা, আমরা যদি এই সিম্পল বিমটার জন্য আইএল ডায়াগ্রাম ড্র করি ফর আর এ রিঅ্যাকশন, তাহলে আমরা এরকম একটা আইএল ডায়াগ্রাম পাবো। ওকে, যেখানে এ পয়েন্টে আইএল এর ভ্যালু হবে, রিঅ্যাকশনের ভ্যালু হবে 1 কিপ, এবং বি পয়েন্টে রিঅ্যাকশনের ভ্যালু হবে 0। ওকে, এটা হচ্ছে এই সিম্পলি সাপোর্টেড বিমটার আইএল এর ডায়াগ্রাম ফর রিঅ্যাকশন এট পয়েন্ট এ। আচ্ছা, তো এখন আমাদের ট্রায়াল এন্ড এরর করে দেখতে হবে এই মুভিং লোডটার কোন হুইলটা যদি এ পয়েন্টে থাকে তাহলে আমরা এবি বিমের এ পয়েন্টে ম্যাক্সিমাম রিঅ্যাকশন পাবো। আচ্ছা, তো প্রথম ট্রায়ালটা আমরা কি করব, আমরা প্রথমে ধরে নিব যে 1 নাম্বার হুইল থেকে 2 নাম্বার হুইল হচ্ছে এ পয়েন্টে আসবে। প্রথমে আমাদের কাজ হচ্ছে কি হুইল 1 at A টু হুইল 2 at A। এই কথাটার মানে হচ্ছে আমরা শুরুতে ধরে নিচ্ছি যে এই যে সিরিজ অফ লোড, আমাদের সিম্পলি সাপোর্টেড বিমটার স্প্যান হচ্ছে 60 ফিট, কিন্তু এই টোটাল যে সিরিজ অফ লোড, এটার টোটাল লোড কিন্তু টোটাল ডিসটেন্সটা কিন্তু 80 ফিট। এর মানে আসলে আমি যদি 1 নাম্বার হুইলটা এ পয়েন্টে অবস্থিত আছে চিন্তা করি, 1 নাম্বার হুইলটা এ পয়েন্টে বসছে, এভাবে 2 নাম্বার হুইল এরকম করে করে গেলে আসলে আহ এই যে 60 ফিটটা আসলে কিউমুলেটিভ যদি ডিসটেন্স যোগ করি আমরা দেখবো যে আসলে 11 নাম্বার হুইলটা হচ্ছে এক্স্যাক্টলি বি পয়েন্টে থাকবে। এরপরে বাকি যে 20 ফিট, বাকি 20 ফিট কিন্তু এই বিম থেকে বাহিরে থাকবে। এট এ টাইম পুরোটা আসতে পারে না, কারণ তো এই সিরিজ অফ লোডের যে টোটাল লেন্থটা সেটা স্প্যানের লেন্থ থেকে কম। ওকে, আচ্ছা, তো একেবারে প্রথমে যদি আমরা চিন্তা করি 1 নাম্বার হুইলটা হচ্ছে এ পয়েন্টে আছে এবং এভাবে করে বাকি হুইলগুলা বসবে। ওকে, এবং 60 ফিট পর্যন্ত হচ্ছে এই বিমের উপরে বসতে পারবে এবং বাকি পোর্শনটা হচ্ছে বিম থেকে বাহিরে থাকবে, লোডের পোর্শনটা। আচ্ছা, তো এখন আমাদের প্রথম ট্রায়ালটা হবে আমরা এক কি 1 নাম্বার হুইল যেটা এ পয়েন্টে আছে আমরা এখন এইটাকে সামনে আগায় নিব। ওকে, মানে মুভ করাবো, আমরা এই সিরিজ অফ লোডটাকে মুভ করাবো যাতে এ পয়েন্টে 2 নাম্বার হুইলটা এসে বসে। ওকে, এ পয়েন্টে 2 নাম্বার হুইলটা এসে বসে। তো তাহলে কি সিনারিও হচ্ছে, কি কি চেঞ্জ হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি। প্রথমে আমাদের 1 নাম্বার হুইলটা এ পয়েন্টে ছিল এবং আমরা হিসাব করি কিউমুলেটিভ ডিসটেন্সের হিসাব থেকে দেখলাম যে আসলে যেহেতু আমাদের স্প্যানটা 60 ফিট ছিল, তাহলে আসলে এক্স্যাক্টলি 11 নাম্বার পর্যন্ত এই পয়েন্ট থেকে ডিসটেন্স হচ্ছে 60 ফিট। তো আসলে দেখা যায় 11 নাম্বার হুইলটা বি পয়েন্টে এসে বসে। তো এখন আমরা যখন 1 নাম্বার হুইলটাকে সামনে মুভ করালাম, তাহলে কি 11 নাম্বার হুইলও সামনে মুভ করবে, মানে পুরা পোর্শনটা, পুরা সিরিজ অফ লোডটাই তো সামনে মুভ করছে। তো তাহলে আমরা এখন দেখি 1 নাম্বার হুইলের জায়গায়, এ পয়েন্টে 1 নাম্বার হুইলের জায়গায় যদি 2 নাম্বার হুইলটাকে বসাই আসলে আমরা কতটুকু ডিসপ্লেস করাচ্ছি, 5 ফিট। আমরা যখন এই সিরিজ অফ লোডকে এই পয়েন্ট থেকে 5 ফিট সামনে মুভ করাচ্ছি তখন 2 নাম্বার হুইলটা এসে এই পয়েন্টে বসার সুযোগ পাচ্ছে। ওকে, তো তাহলে যদি 2 নাম্বার হুইলটা এখন এ পয়েন্টে এসে বসে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে সিনারিও কি হচ্ছে আমাদের এখন যে 60 ফিট স্প্যান, এই 60 ফিট স্প্যানের আসলে কতটুকু হচ্ছে এই লোড অফ সিরিজের পোর্শন আটতেছে। যেমন এখন যখন 2 নাম্বার হুইলটা হচ্ছে এ পয়েন্টে আছে, আসলে কি 60 প্লাস আরো 5
হচ্ছে বিমের উপরে চলে আসছে। ওকে, কারণ আমি এখানে সামনে যখন মুভ করালাম 1 নাম্বার হুইলকে, তখন কি পুরা লোড, সিরিজ অফ লোড 5 ফিট সামনে মুভ করে আসছে। তো এখানে যে পিছনে 11 নাম্বার হুইল থেকে পিছনে যে 5 ফিট ডিস্টেন্স ছিল, সেই 5 ফিট ডিস্টেন্সও কিন্তু এখন মুভ করে এক্স্যাক্টলি বি পয়েন্টে এসে অবস্থান করতেছে। তো আমরা যদি এই যে কিউমুলেটিভ 60 ফিট বের করে রাখলাম, এটার সাথে যদি আমরা এই ডিসপ্লেসমেন্টটা যোগ করে দিই 1 এবং 2 নাম্বার হলে মাঝে ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট তাহলে 65 ফিট, 65 ফিট কে এখানে কোনো একটা পজিশনে অবস্থিত। তো 65 ফিট পর্যন্ত এখন কিন্তু এই লোড সিরিজ হচ্ছে বিমের উপরে চলে আসছে। এখন প্রথম ট্রায়ালে আমাদের তাহলে কি হলো, আমরা 1 নাম্বার হুইলের জায়গায় 2 নাম্বার হুইলটাকে এই পয়েন্টে নিয়ে আসলাম, এবং তখন আনলে আমরা দেখতেছি যে আসলে এই 5 ফিট থেকে 65 ফিট, ওকে, টোটাল এই 60 ফিট হচ্ছে এখন এ বি বিমের উপরে অবস্থিত। ওকে, এবং 60 থেকে 65 ফিটের মাঝে কোনো হুইল নাই, তাহলে আসলে কোনো নতুন হুইল এই এ বি বিমের উপরে উঠে নাই। কিন্তু যখন আমরা 1 থেকে 2 নাম্বার হুইলকে এই পয়েন্টে নিয়ে আসছি, তখন কিন্তু 1 নাম্বার হুইলটা এ বি বিমের এ পয়েন্ট থেকে বের হয়ে চলে আসছে, এখন কিন্তু সেটা আর এ বি বিমের উপরে নাই। এখন প্রথম ট্রায়ালে আমাদের হুইল 1 at A টু হুইল 2 at A করার কারণে আমাদের এখন এই 60 ফিট স্প্যানের উপরে আসলে হুইল 2 থেকে হুইল 11 আছে, যেখানে 11 নাম্বার হুইলটা কি আসলে বি পয়েন্ট থেকে 5 ফিট ভিতরে অবস্থিত আছে। তো তাহলে এখন আমরা দেখবো যে আমরা প্রথম ট্রায়ালে এই কাজটা করার কারণে আমাদের চেঞ্জ অফ চেঞ্জ ইন রিঅ্যাকশন কত আসছে। ওকে, এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, চেঞ্জ ইন রিঅ্যাকশন ডেল আর ফর এ মুভমেন্ট অফ ডি ইজ গিভেন। ওকে, এখানে ডি কি, ডি হচ্ছে আমরা এই যে এক নাম্বার হুইল থেকে 2 নাম্বার হুইলকে আমরা এই পয়েন্টে নিয়ে আসছি, কতটুকু আমরা ডিসপ্লেসমেন্ট করেছি সেটাই হচ্ছে ডি। আমরা কতটুকু ডিসপ্লেসমেন্ট করেছি, 5 কিউব। 5 কিউব ডিসপ্লেসমেন্ট করিয়ে আমরা হচ্ছে 1 নাম্বার হুইল থেকে 2 নাম্বার হুইলকে হচ্ছে এই পয়েন্টে নিয়ে আসছি। সুতরাং এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই 5 ফিট ডিসপ্লেসমেন্টের জন্য আমাদের রিঅ্যাকশনে কতটুকু পরিবর্তন আসছে। ওকে, সেটার জন্য আমরা এখন এই ফর্মুলাটা ব্যবহার করব, যেখানে সামেশন অফ পি মানে হচ্ছে হুইল দ্যাট স্টে অন দা স্প্যান বিফোর এল হবে না, এটা হবে আসলে এন্ড। ওকে, এটা একটু তোমরা কারেক্ট করে নিবা। এটা হচ্ছে হুইল দ্যাট স্টে অন দা স্প্যান বিফোর এন্ড আফটার মুভমেন্ট। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে যে মুভমেন্টের শুরুতে, এই সিরিজ অফ লোড মুভ করার আগে, এই বিমের স্প্যানের উপরে যেই লোডগুলো ছিল, যে হুইল লোডগুলো ছিল, এবং যখন মুভ করে গেল, প্রথম ট্রায়ালে আমরা মুভ করে ফেললাম, তখন সেই সেম স্প্যানের উপর কতগুলা লোড আছে, যেগুলো আগে ছিল, আগের লোডের মধ্যে কতগুলা লোড আছে, সেটা হচ্ছে সামেশন অফ পি। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে শুরুতে আমাদের মুভমেন্টের শুরুতে আমরা দেখেছি যে আমরা 1 নাম্বার হুইলকে এ পয়েন্টে চিন্তা করেছি, তখন দেখলাম যে ক্যালকুলেশন করে যেহেতু এটা 60 ফিট স্প্যানের বিম, তাই 11 নাম্বার হুইলটা আসলে এক্স্যাক্টলি এই পয়েন্টে এসে বসেছে। যদি সে সাপোজ আমাদের সিরিজ অফ লোডে 11 নাম্বার হুইলটা 61 ফিটে থাকতো, তাহলে কিন্তু 11 নাম্বার হুইলটা এই বিমের উপরে উঠে আসতো না, কারণ আমাদের বিমের স্প্যানটাই হচ্ছে 60 ফিট, সুতরাং সে 60 ফিট পর্যন্ত ক্যারি করতে পারবে। ওকে, মানে বিমের উপরে উঠবে আর কি সিরিজ অফ লোডটা। আচ্ছা, তো প্রথমে তাহলে দেখলাম বিফোর মুভমেন্ট আমাদের এই 60 ফিট স্প্যানের উপরে হুইল লোড ছিল 1 থেকে 11। যখন আমরা মুভমেন্ট করালাম, তখন 1 নাম্বার হুইলটা কিন্তু বের হয়ে চলে এসেছে, এবং তখন মুভমেন্টের পরে আমরা দেখলাম যে আসলে এই 60 ফিটের উপরে 2 থেকে 11 নাম্বার হুইল পর্যন্ত হচ্ছে উঠেছে, এবং 11 নাম্বার হুইলটা ছিল কত, এই বি পয়েন্ট থেকে 5 ফিট ভিতরে ছিল। ওকে, আচ্ছা, তো তাহলে মুভমেন্টের আগে ছিল 1 থেকে 11, এখন আমাদের দেখতে হবে মুভমেন্টের পরে এই 1 থেকে 11-র মধ্যে কতগুলো হুইল লোড থাকতেছে, সেটাই হচ্ছে আমাদের সামেশন অফ পি। ওকে, তাহলে বিফোর মুভমেন্টে আমাদের যে 1 থেকে 11 নাম্বার হুইল ছিল, এই 1 থেকে 11 নাম্বার হুইলের মাঝে মুভমেন্টের পরে 2 থেকে 11 পর্যন্ত হুইল গুলা আছে স্প্যানের উপরে। ওকে, নতুন কোন হুইলটা আসলো সেটা কিন্তু কনসিডার হবে না। এখন যদি এরকম হতো যে 65 ফিটের ডিস্টেন্সের মাঝে হয়তো বা 12 নাম্বার হুইলটা ছিল, তাহলে 12 নাম্বার হুইলটাও হয়তো বা তখন স্প্যানের উপরে উঠে আসতো। কিন্তু আমরা কিন্তু 12 নাম তখন বলতাম না যে আফটার মুভমেন্ট এখানে হচ্ছে 2 থেকে 12 পর্যন্ত আছে।
হুইল আমরা কিন্তু কি বললাম, মুভমেন্টের আগে যতগুলো হুইল ছিল তাদের মধ্য থেকে মুভমেন্টের পরে আর কারা ওই আগের হুইলগুলো থেকে কারা এখনো আছে সেটা আমাদের বের করতে হবে। এর মানে হচ্ছে মুভমেন্টের আগে যে হুইলগুলো ছিল তাদের মধ্য থেকে মুভমেন্টের পরেও কোন কোন হুইলগুলো আছে সেগুলো হচ্ছে সামেশন অফ পি এর আন্ডারে পড়বে। নতুন হুইল এখানে কনসিডার হবে না। তো আমাদের মুভমেন্টের আগে 1 থেকে 11 নাম্বার হুইল পর্যন্ত ছিল এবং মুভমেন্টের পরে আমরা দেখেছি 1 নাম্বার হুইলটা আরো 5 ফিট সামনে চলে এসেছে এবং 60 ফিট স্প্যানের উপরে এখন আগের হুইল থেকে আগের যে 1 থেকে 11 আছে এর মাঝে হচ্ছে কি 2 থেকে 11 হচ্ছে এখনো মুভমেন্টের পরেও ওই 60 ফিট স্প্যানের উপরে আছে। তো সেক্ষেত্রে আমাদের সামেশন অফ পি হবে সেই লোড গুলো যারা স্টে করে স্প্যানের উপরে বিফোর এন্ড আফটার মুভমেন্ট। আচ্ছা, ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমরা যে ডিসপ্লেসমেন্টটা করে এ পয়েন্টের এক নাম্বার হুইলটাকে মুভ করিয়ে 2 নাম্বার হুইলটাকে বসালাম সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই এক্সাম্পলের ক্ষেত্রে সেটা আমরা দেখলাম 5 ফিট। আচ্ছা, তারপরে বলা হচ্ছে হোয়াট ইজ প্রি প্রাইম। প্রি প্রাইম হচ্ছে হুইল দ্যাট কামস অন দ্য স্প্যান ডিউরিং মুভমেন্ট। ওকে, এই কথাটার মানে হচ্ছে আমরা যখন প্রথম ট্রায়ালে 1 নাম্বার এ পয়েন্টে 1 নাম্বার হুইল থেকে 2 নাম্বার হুইলকে এ পয়েন্টে নিয়ে আসলাম, তখন এই 60 ফিট স্প্যান এর উপরে কি নতুন কোনো হুইল আসলো কিনা। ওকে, নতুন কোনো হুইল আসলো কিনা সেটা হচ্ছে আমাদের, যদি আসে নতুন কোনো হুইল আসে তাহলে সেই হুইলের উপরে যে লোডটা কাজ করতেছে সেই লোডটা হবে পি প্রাইম। ওকে, আমাদের প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন আমরা 2 নাম্বার হুইলকে এ পয়েন্টে নিয়ে আসছি তখন 65 পর্যন্ত ক্যারি করে, আসলে নতুন কোনো হুইল অ্যাড হয়নি। 60 থেকে 65 এর মধ্যে নতুন কোনো হুইল মানে কোনো হুইল ছিল না। এই কারণে আসলে প্রথম ট্রায়ালে যখন আমরা 2 নাম্বার হুইলকে এ পয়েন্টে নিয়ে এসেছি যার ফলশ্রুতিতে 65 পর্যন্ত 5 থেকে 65 পর্যন্ত এখন হচ্ছে এই ডিসটেন্সটা হচ্ছে কি এবি বিমের উপরে অবস্থিত, কিন্তু নতুন কোনো হুইল আসেনি। এর কারণে এই প্রবলেমের প্রথম ট্রায়ালে আমরা দেখছি আমাদের পি প্রাইমের ভ্যালুটা 0 আসবে। যদি এই 60 থেকে 65 এর মাঝে কোনো নতুন হুইল থাকতো তাহলে সেই হুইলের উপরে যেই লোডটা কাজ করতো সেই লোডের ভ্যালুটাই হতো পি প্রাইম। আচ্ছা, তারপরে বলা হয়েছে ই। ই হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই পি প্রাইম। এই কথাটার মানে হচ্ছে যে যদি আমরা ধরে নেই যে 12 নম্বর হুইলটা হচ্ছে 64 পজিশনে আছে। ওকে, 12 নম্বর হুইলটা এখানে সাপোজ 64 ফিট পজিশনে আছে, তাহলে আমরা যখন প্রথম টাইল দিচ্ছি 64, তো তাহলে এখানে উঠে আসতেছে। ওকে, 12 নাম্বার হুইলটা আমরা মানে ফর এক্সাম্পল ধরে নিচ্ছি যে 12 নাম্বার হুইলটা হচ্ছে 64 ফিট ডিস্টেন্সে ছিল ফ্রম পয়েন্ট এ থেকে। ওকে, ফ্রম হুইল এ 1 থেকে। তাহলে আসলে আমরা যখন প্রথম ট্রায়ালে 2 নাম্বার হুইলকে এ পয়েন্টে নিয়ে আসবো তখন কিন্তু সে 65 পর্যন্ত কভার করবে, এর মানে 12 নাম্বার হুইলটাও এখানে উঠে আসবে। তো 12 নাম্বার হুইলটা যখন উঠে আসতেছে তখন সে এই 60 ফিট স্প্যানের উপরে কতটুকু ট্রাভেল করতেছে আসলে। আসলে সে এই টোটাল লেন্থটা 65 ছিল, এটা 64। সে আসলে এই যে 1 ফিট হচ্ছে সে ট্রাভেল করে ভিতরে এন্ট্রি করলো এই 60 ফিট স্প্যানের। ওকে, তো তখন ই এর ভ্যালুটা হচ্ছে 1 ফিট। ওকে, এর মানে হচ্ছে সে বি পয়েন্ট থেকে ট্রাভেল করে কতটুকু ভিতরে এন্টার করলো নতুন হুইলটা, সেই ডিস্টেন্সটাই হচ্ছে আসলে ই এর ভ্যালু। যেহেতু আমাদের প্রথম ট্রায়ালে পি প্রাইমের কোনো ভ্যালু নাই, 0, সুতরাং আসলে ই এর ভ্যালু 0ই আসবে। তারপরে সে পি ওয়ান, পি ওয়ান এর কথা কি বলা, যে হুইল দ্যাট মুভস অফ দ্য স্প্যান। এর মানে যখন আমরা এই মুভমেন্টটা করালাম তখন যেই হুইলটা এই স্প্যান থেকে বের হয়ে আসবে সেই হুইলের লোডটা হবে পি ওয়ান এর ভ্যালু। ওকে, হুইল দ্যাট মুভস অফ দ্য স্প্যান। আমরা যখন প্রথম ট্রায়ালটা করালাম তখন আমরা কি করালাম, 1 নাম্বার হুইলটাকে সরায় 2 নাম্বার হুইলটাকে নিয়ে আসলাম। ওকে, মানে হচ্ছে আমরা এই জিনিসটাকে মুভ করাইছি 5 ফিট সামনে আগায় নিয়ে আসার কারণে 1 নাম্বার হুইলটা এই পজিশন থেকে বের হয়ে গেছে এবং 2 নম্বর হুইলটা এসে এখানে বসছে, এ পয়েন্টে বসছে। তো সেক্ষেত্রে কি আসলে 1 নাম্বার হুইলটা মুভ অফ করছে ফ্রম স্প্যান। তো এই কারণে আমাদের প্রথম ট্রায়ালের জন্য আসলে পি ওয়ান এর ভ্যালুটা হবে 1 নাম্বার হুইলের যে লোড, দ্যাট মিনস 10 কি। ওকে, এটা হচ্ছে ট্রায়াল ওয়ান এর জন্য। ট্রায়াল ওয়ানটা কি ছিল, হুইল ওয়ান এট পয়েন্ট এ টু হুইল টু এট এ। ওকে, এর মানে এই কথাটার মানে হচ্ছে আমরা এ নাম্বার এ পয়েন্টে হুইল ওয়ান কে সরিয়ে হুইল টু কে আনলাম, মানে হুইল ওয়ান থেকে হুইল টু তে নিয়ে আসলাম, টু কে নিয়ে আসলাম, তখন কি প্রবলেম, তখন কি হচ্ছে চেঞ্জ আসতেছে। ওকে, তো আমরা দেখলাম যে আসলে যখন প্রথমে এই ট্রায়ালটা করলাম তখন আমাদের 2 নাম্বার হুইল থাকবে এ পয়েন্টে আর 11 নাম্বার হুইলটা থাকে
বি পয়েন্ট থেকে হচ্ছে 5 ফিট ভিতরে থাকে। ওকে, তো তাহলে আসলে আমাদের আগের হুইল থেকে 2 থেকে 11 নম্বর হুইলটা এখনো মুভমেন্টের পরেও আছে, যেটা যে তাহলে 2 থেকে 11 নম্বর হুইল পর্যন্ত যতগুলা হুইল আছে তাদের লোডের সামেশনই হবে সামেশন অফ পি। তাহলে আমাদের 2 থেকে 11 নম্বর হুইল পর্যন্ত কতটুকু লোড আছে? 10 + 36 + 36 + 36 + 10 + 20 + 20 ওকে, তাহলে 2 থেকে 11 পর্যন্ত যতগুলা লোড আছে আমরা যদি সাম করি তাহলে আমরা সামেশন অফ পি এর ভ্যালু পাবো 234 কিপ। ওকে, তোমাদের কিন্তু এটাও লিখতে হবে যে তোমার সামেশন অফ পি তে কত হুইল থেকে কত হুইল ইকুয়াল টু তোমরা 234 লিখলা। ওকে, এটা এখানে যেভাবে লেখা আছে ঠিক এভাবে লিখতে হবে, এবং ট্রায়ালে কি করতেছো সেটাও প্রথমে উল্লেখ থাকতে হবে। তারপর আমরা দেখেছি যে ডিসপ্লেসমেন্ট আসলে কত ছিল। 1 নাম্বার হুইলের পজিশনে যখন 2 নাম্বার হুইলকে নিয়ে আসলাম, আসলে আমরা 5 ফিট মুভমেন্ট করায় নিয়ে আসছি ডিসপ্লেসমেন্ট করায়। তাহলে আমাদের ডি এর ভ্যালু হচ্ছে 5 ফিট। পি ওয়ানটা ছিল যে নতুন কোনো হুইল হচ্ছে স্প্যানের উপরে আসতেছে কি। আমাদের প্রথম ট্রায়ালে কোনো নতুন হুইলও আসে নাই, যেহেতু নতুন কোনো হুইল আসে নাই, নতুন হুইল দ্বারা ট্রাভেল কোনো ডিস্টেন্সও নাই। ওকে, আচ্ছা, আর পি ওয়ানটা হচ্ছে যে হুইলটা মুভস অফ করে গেছে স্প্যান থেকে বাহিরে চলে গেছে, বের হয়ে চলে গেছে, সেটা হচ্ছে আমাদের হুইল ওয়ানের লোডের ভ্যালু ছিল 10 কে। তাহলে আমরা এই সবগুলো ভ্যালু যদি চেঞ্জ ইন রিয়েকশনের ফর্মুলাটাতে বসাই দিই, তখন আমরা দেখবো যে রিয়েকশনের ভ্যালুটা পজিটিভ আসছে। ওকে, তো আমাদের এখানে স্টেপটা লেখা আছে যে প্রথমে আমরা হচ্ছে আমাদের ট্রায়াল ওয়ানে যে কাজটা করছি, হুইল 1 থেকে হুইল 2 কে এ পয়েন্টে নিয়ে আসবো, তারপর আমরা ডেল আর এর চেঞ্জটা হচ্ছে মেজার করব। যদি ডেল আর এর সাইনটা নেগেটিভ হয়, এই কথাটার মানে হচ্ছে যদি ডেল আর এর সাইন নেগেটিভ হয় তাহলে যে একেবারে শুরুতে আমরা বিফোর মুভমেন্ট আমরা ধরে নিছি কি 1 নাম্বার হুইলটা এ পয়েন্টে আছে। ওকে, তারপর যখন আমরা ট্রায়াল স্টার্ট করছি তখন আমরা কি করছিলাম, সিরিজ অফ লোডটাকে মুভ করায় এ পয়েন্টে 2 নাম্বার হুইলটাকে নিয়ে আসছিলাম। ওকে, তো যখন প্রথম ট্রায়ালটা করতে গেলাম আমরা, যে এখন এটা ছিল এই প্রথম যে সিনারিওটা ছিল, এই প্রথম সিনারিওটা ছিল বিফোর মুভমেন্ট। ওকে, বিফোর মুভমেন্ট 1 নাম্বার হুইলটা এ পয়েন্টে এবং 11 নাম্বার হুইলটা হচ্ছে বি পয়েন্টে ছিল। তারপর আমরা কি করলাম, 1 নাম্বার হুইলটাকে একটু আগায় নিয়ে আসলাম 5 ফিট, তখন যাতে 2 নাম্বার হুইলটা এ পয়েন্টে আসে। ওকে, এভাবে করে বাকি সবগুলো হুইলও কি 5 ফিট করে করে আগায় গেছে, এবং 11 নাম্বার হুইলটা তখন বি এন্ড থেকে কত 5 ফিট ডিস্টেন্স ভিতরে আছে। আচ্ছা, তো যদি এই প্রথম বিফোর মুভমেন্ট থেকে আমরা এই প্রথম ট্রায়ালটাতে আসি আফটার মুভমেন্টে, এই চেঞ্জে ট্রায়াল ওয়ানে আসার যখন আমরা আসলাম তখন যদি ডেল আর এর সাইনটা নেগেটিভ আসে, এই কথাটার মানে আসলে আমরা 1 নাম্বার হুইল এ পয়েন্টে থাকলেই ম্যাক্সিমাম রিয়েকশনটা পেয়ে যাব। ওকে, যখন আমরা মুভ করায় 1 নাম্বার হুইলের জায়গায় 2 নাম্বার হুইলটাকে এ পয়েন্টে নিয়ে আসছি, তখন ডেল আর এর ভ্যালুটা ডিক্রিজ করতেছে, এর মানে হচ্ছে আসলে রিয়েকশন কমতে থাকতেছে, আমরা ম্যাক্সিমাম রিয়েকশন থেকে আসলে কম ভ্যালু পাচ্ছি তখন। এই কারণে 1 নাম্বার পয়েন্টে সরি তখন এই পয়েন্টে 1 নাম্বার হুইলের পজিশনটাই ম্যাক্সিমাম রিয়েকশন দিবে। আর যদি ডেল আর এর সাইনটা পজিটিভ আসে, এই কথাটার মানে হচ্ছে আমাদের আরো সামনে প্রসিড করতে হবে, আরো ট্রায়াল নিতে হবে, আমরা এখনো ম্যাক্সিমাম রিয়েকশনে আসি না। হতে পারে যে এর পরের হুইলটাকে যদি এই পয়েন্টে নিয়ে আসে তখনও ম্যাক্সিমাম রিয়েকশন দিতে পারে, কিন্তু তখনও যদি ডেলারের ভ্যালুটা পজিটিভ আসে, এই কথাটার মানে হচ্ছে আমাদের আরো সামনে ট্রায়াল দিতে হবে, আমাদের ততক্ষণ পর্যন্ত ট্রায়াল দিতে হবে যতক্ষণ না ডেল আর এর ভ্যালু নেগেটিভ আসে। যেই হুইলের পজিশনটা এ পয়েন্টে থাকার কারণে ডেল আর এর ভ্যালু নেগেটিভ আসবে, তার ঠিক আগের হুইলটা এ পয়েন্টে বসালেই আমরা ম্যাক্সিমাম রিয়েকশন পাবো। আমি কথাটা আবার বলতেছি, যে সে সাপোজ আমরা 3 নাম্বার হুইলটা যখন এই পয়েন্টে বসালাম তখন আমরা ডেলার এর ভ্যালু নেগেটিভ পেলাম। এই কথাটার অর্থ হচ্ছে আসলে আমরা যদি 3 নাম্বার হুইলের আগের হুইল, এর মানে 2 নাম্বার হুইলটাই পজিশনে বসাই, তাহলে আমরা ম্যাক্সিমাম রিয়েকশন পাবো। ওকে, আচ্ছা, তো তাহলে আমাদের টার্গেট থাকবে কি ট্রায়াল গুলা একটার পর একটা অ্যাপ্লাই করা এবং দেখা যে ডেলারের ভ্যালুটা নেগেটিভ আসতেছে কিনা।
যেখানে ডেলারের ভ্যালু নেগেটিভ চলে আসবে সেখানে আমরা থেমে যাব, এবং যেই হুইল লোডের পজিশনটা, সরি, যেই হুইল লোডের কারণে এ পয়েন্টে ডেলারের ভ্যালু নেগেটিভ আসছে তার ঠিক আগের হুইলটা ওই এ পয়েন্টে বসলে ম্যাক্সিমাম রিঅ্যাকশন দিবে। ওকে, তো এই কথাটা আরেকটু ক্লিয়ার হবে আমরা যখন ম্যাথ করব। তো আমরা অলরেডি প্রথম ট্রায়ালটাই দেখলাম যে আমাদের ডেলারের ভ্যালু পজিটিভ আসছে, মানে আমরা এখনো ম্যাক্সিমাম রিঅ্যাকশন পয়েন্টে পৌঁছাইনি। আচ্ছা, এখন আমরা ট্রায়াল 2 করব। ট্রায়াল 2 তে কি করব, এখন আমরা 2 নাম্বার হুইলটাকে সামনে মুভ করে নিয়ে আসবো যাতে 3 নাম্বার হুইলটা এ পয়েন্টে এসে বসতে পারে। ওকে, তো এখন আমরা যখন 2 নাম্বার হুইল থেকে 3 নাম্বার হুইলটাকে এই পয়েন্টে নিয়ে আসতেছি, এখন 2 নাম্বার হুইলটা কিন্তু স্প্যান থেকে বের হয়ে চলে আসছে। ওকে, এখন আমরা 2 থেকে 3 নাম্বার হুইলের মধ্যকার যে ডিস্টেন্স ততটুকু মুভ করাবো যাতে 3 নাম্বার হুইলটা এই পয়েন্টে এসে বসতে পারে। এখন দেখি 2 থেকে 3 এর মধ্যকার ডিস্টেন্স কত, 8 ফিট। এর মানে এখন আমাদেরকে 8 ফিট মুভমেন্ট করানো লাগবে ট্রায়াল 2 তে, যাতে এখন 3 নাম্বার হুইলটা এই পজিশনে এসে বসতে পারে। ওকে, তো এখন 3 নাম্বার হুইলটা যখন এই পজিশনে আসবে তখন কত ডিস্টেন্স আসলে, আরো 8 ফিট ডিস্টেন্স হচ্ছে সে ট্রাভেল করছে। এর মানে 65 এর সাথে আমরা আরো 8 ফিট যোগ করে দিব। ওকে, আমরা এভাবেও চিন্তা করতে পারি, অথবা আমরা বলতে পারি যে আমাদের তো শুরু থেকে ইন টোটাল হচ্ছে 13 ফিট হচ্ছে ডিস্টেন্স হচ্ছে মুভ করানো হলো। 1 নাম্বার হুইল থেকে আসলে কি 13 ফিট ডিস্টেন্স আমরা কিন্তু মুভ করে ফেলছি। ওকে, তো তাহলে 60 প্লাস 13 মানে 73 ফিটের পয়েন্টটা হবে আমাদের বি নাম্বার পয়েন্ট। আমরা এইভাবে চিন্তা করতে পারি। আমি আবার বলতেছি, প্রথমে আমরা যখন প্রথম ট্রায়ালটা করলাম তখন আমাদের 2 নাম্বার হুইলটা হচ্ছে এই পয়েন্টে ছিল, এবং আমাদের 60 ফিটের উপর আসলে কতটুকু পোর্শন হচ্ছে এই লোড অফ সিরিজের ছিল, 5 মানে 2 নাম্বার পয়েন্ট থেকে আরো 60 ফিট। এর মানে আসলে 65 ফিট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে বি পয়েন্টে ছিল। ওকে, এখন আমরা আরো 8 ফিট মুভমেন্ট করাচ্ছি, তাহলে কত, 65 প্লাস 8। তাহলে এখন আসলে আমাদের 3 নাম্বার হুইলের এই পজিশন থেকে 73 ফিট পর্যন্ত হচ্ছে পোর্শন এ বি স্প্যানের উপরে অবস্থিত আছে। ওকে, তাহলে এখন আমাদেরকে 2 নাম্বার হুইলটা এখানে চলে আসছে, এবং আমরা এখন এ পয়েন্টে হচ্ছে 3 নাম্বার হুইলটাকে বসাচ্ছি। এই পয়েন্ট এখন আমরা 3 নাম্বার হুইলটাকে বসাচ্ছি, এবং এর কারণে এখন 3 নাম্বার হুইল থেকে যদি আমরা 60 ফিট কাউন্ট করি তাহলে আসলে 73 ফিটে, ওকে, 73 ফিটে যে হচ্ছে এই 3 থেকে 73 পর্যন্ত টোটাল 60 ফিট স্প্যান। ওকে, সেই এতটুকু পোর্শন হচ্ছে এখন আমাদের এবি বিমের উপরে আছে। ওকে, আচ্ছা, তো এখন 73 ফিট যেহেতু গেছে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আসলে 73 এর মাঝে 72 পজিশনে হচ্ছে কিন্তু আমাদের 12 নম্বর হুইলটা অবস্থিত, যার লোড হচ্ছে 20 কে। তাহলে এখন আমাদের সেকেন্ড ট্রায়ালে মুভমেন্টের কারণে এখন আমাদের হুইলের কন্ডিশনটা এরকম যে 3 থেকে 12 ফিট পর্যন্ত, 3 থেকে 12 নাম্বার হুইল পর্যন্ত হচ্ছে এবি স্প্যানের উপরে আছে। ওকে, এখন আমরা সেম একই ভাবে ভ্যালুগুলো বের করে ডেল আর এর মান বের করব। ওকে, তো এখন দেখি যে আসলে আমাদের সামেশন অফ পি জিনিসটা কি ছিল। সামেশন অফ পি জিনিসটা ছিল যে যেই লোড গুলো বা যেই হুইল লোড গুলো মুভমেন্টের আগে এবং পরে বোথ কেসেই হচ্ছে এই স্প্যানের উপরে ছিল এবং আছে। ওকে, সেইগুলোর সামেশন হবে সামেশন অফ পি। ওকে, তাহলে মুভমেন্টের আগে আমাদের এবি স্প্যানের উপরে ছিল 2 থেকে 11 নাম্বার হুইল। মুভমেন্টের পরে 12 নাম্বার হুইলটা কিন্তু নতুন চলে আসছে স্প্যানের উপরে। ওকে, কিন্তু আমরা কি বলেছি, আমরা কিন্তু নতুন আসাটাকে কনসিডার করব না, আমরা দেখব আগের মুভমেন্টের আগে এক্সিস্টিং যে হুইল লোড গুলো ছিল তাদের কারা কারা মুভমেন্টের পরেও এখনো হুইল স্প্যানের উপরে আছে। ওকে, তো মুভমেন্টের আগে 2 থেকে 11 ছিল, এবং মুভমেন্টের পরে এই 2 থেকে 11-র মধ্যে 2 নাম্বারটা আসলে বের হয়ে চলে আসছে স্প্যান থেকে, কিন্তু 3 থেকে 11 এখনো স্প্যানের উপরে আছে। তাহলে আমাদের সেকেন্ড ট্রায়ালের জন্য সামেশন অফ পি এর ভ্যালু হবে 2 নাম্বার হুইল থেকে 11 নাম্বার হুইলের যে লোড গুলো আছে তাদের সামেশনের সমান। এর মানে এই 36 থেকে আরম্ভ করে এই 20 কি পর্যন্ত এই লোড গুলোকে সাম করলে আমরা সেকেন্ড ট্রায়ালের সামেশন অফ পি এর ভ্যালু পেয়ে যাব, যে ভ্যালুটা আসবে হচ্ছে 224 কিপ। আচ্ছা, তো এখন আমরা সেকেন্ড ট্রায়ালে কি করেছি, আসলে এ পয়েন্টে আমরা 2 নাম্বার হুইল থেকে 3 নাম্বার হুইলটাকে এ পয়েন্টে নিয়ে আসছি। এর মানে আসলে আমরা 8 ফিট ডিস্টেন্স
মুভ করাইছি। এ কারণে আমাদের সেকেন্ড ট্রায়ালের আসলে ডিসপ্লেসমেন্ট ডি এর ভ্যালু হবে 8 ফিট। আচ্ছা, এখন আমরা পি প্রাইমের ভ্যালু বের করব। পি প্রাইমের ভ্যালু ছিল যেই হুইলটা স্প্যানের উপরে নতুন আসবে সেই হুইলের লোডটা হবে পি প্রাইমের ভ্যালু। তো আমাদের এখন সেকেন্ড ট্রায়ালে 3 থেকে 73, ওকে 3 মানে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে এই ডিসটেন্সটা, ওকে 3 নাম্বার হুইল থেকে এখন এই পজিশন পর্যন্ত হচ্ছে আমাদের এবি স্প্যানের উপরে অবস্থিত। ওকে, তো তাহলে নতুন কোন হুইলটা আসলো? 12 নাম্বার হুইলটা স্প্যানের উপরে চলে আসছে। তো 12 নাম্বার হুইলের লোড হচ্ছে 20 কিপ, সুতরাং আমাদের পি প্রাইমের ভ্যালু হবে 20 কিপ। আচ্ছা, ই কি ছিল? ই ছিল এই নতুন আসা হুইলটা কতটুকু ট্রাভেল করছে স্প্যানের উপরে, সেটা হচ্ছে ই এর ভ্যালু। তো আমাদের বি পয়েন্ট পর্যন্ত আসলে হচ্ছে কি 73 ফিট কভার করছে। এর মানে আসলে সে কি এই জায়গাটা ছিল 73 আর এইটা হচ্ছে 72। তাহলে 12 নাম্বার হুইলটা আসলে কি এই বি পয়েন্ট থেকে আরো 1 ফিট ডিস্টেন্স ট্রাভেল করে এই পয়েন্টে হচ্ছে 12 নাম্বার হুইলটা অবস্থান করতেছে ট্রায়াল 2 তে। ওকে, প্রথমে তো 2 নাম্বার হুইল এখানে ছিল, তারপরে এখানে 5 ফিট ডিস্টেন্সটা ছিল। 2 নাম্বার থেকে আমরা 8 ফিট মুভ করায় 3 নাম্বার হুইলটাকে পয়েন্টে নিয়ে আসলাম, তখন কি বাকি হুইল গুলো 8 ফিট কিন্তু সামনে মুভ করছে। তাহলে 65 এর পরে প্লাস করলে 8 ফিট প্লাস করলে 73 ফিট পর্যন্ত বাকি 8 ফিট পোর্শনও কিন্তু এখন এই স্প্যানের উপরে চলে আসছে। ওকে, সেই 8 ফিটে কি 73 পর্যন্ত কভার করতেছে বি পয়েন্টে। ওকে, আর হচ্ছে 72 ফিট ডিস্টেন্সে অবস্থান করতেছে 12 নাম্বার হুইলটা। সে আসলে কি তাহলে বি পয়েন্ট থেকে আরো 1 ফিট ট্রাভেল করে এই পয়েন্টে 72 ফিট পয়েন্টে এসে দাঁড়াইছে। ওকে, তো তাহলে আসলে নতুন হুইল দ্বারা কতটুকু স্প্যান কতটুকু ডিস্টেন্স স্প্যানের উপরে ট্রাভেল করা হয়েছে? 1 ফিট। 73 মাইনাস 72, তাহলে আসলে 1 ফিট ডিস্টেন্স সে বি পয়েন্ট থেকে ট্রাভেল করে ভিতরে অবস্থান করতেছে। তো তাহলে আমাদের সেকেন্ড ট্রায়ালে ই এর ভ্যালুটা আসবে আসলে 1। তারপরে আসি হচ্ছে পি ওয়ান এর ভ্যালু। পি ওয়ান ছিল যেই হুইলটা স্প্যান থেকে বের হয়ে যাবে সেই হুইলের লোড। তো সেকেন্ড ট্রায়ালে আমাদের আসলে কি 2 নাম্বার হুইলটা 8 ফিট ডিস্টেন্সে মুভ করে সামনে চলে আসছে, স্প্যান থেকে বের হয়ে গেছে, তখন যে এই পয়েন্টে 3 নাম্বার হুইলটা বসতে পারছে। তো তাহলে আমাদের সেকেন্ড ট্রায়ালে আসলে 2 নাম্বার হুইলটা মুভ করছে। এই কারণে আমাদের সেকেন্ড ট্রায়ালের জন্য পি ওয়ান এর ভ্যালু হচ্ছে হুইল টু এর লোড, যেটা হচ্ছে 10 কিপ। ওকে, তাহলে আমরা সেকেন্ড ট্রায়ালের সবগুলো ভ্যালু যদি বসিয়ে দেই তখন আমরা ডেলারের ভ্যালু পাচ্ছি পজিটিভ 20.2। ওকে, এর মানে এখনো কিন্তু আমরা ম্যাক্সিমাম রিঅ্যাকশনে অ্যাপ্রোচ করি না, এখন আমাদের ডেলারের ভ্যালু নেগেটিভ আসে নাই, আমাদের ফার্দার আবার ট্রায়ালে যেতে হবে। ওকে, এখন আমাদের ট্রায়াল কি হবে? এখন আমাদের ট্রায়াল হবে আমরা এখন এ পয়েন্টে যে 3 নাম্বার হুইলটা ছিল সেটাকে আবার মুভ করায় সামনে পাঠাবো, যাতে 4 নাম্বার হুইলটা এই পয়েন্টে এসে বসতে পারে। ওকে, তো তাহলে এখন যদি 4 নাম্বার হুইলটা এই পয়েন্টে এসে বসে তাহলে আসলে কি আমরা আরো 6 ফিট মুভমেন্ট করাচ্ছি। ওকে, এই লোড অফ সিরিজটাকে আমরা আরো 6 ফিট সামনে মুভ করালাম, যাতে এখন 3 নাম্বার হুইল এই পজিশনে বসার জায়গায় 4 নাম্বার হুইলটা এসে এই পজিশনে বসতে পারে। ওকে, এর মানে অলরেডি কিন্তু আমাদের এই 60 ফিট স্প্যানের উপরে 73 পর্যন্ত লেন্থ চলে আসছে। এখন 73 সাথে আমরা আরো কত করব? 6 যোগ করব, 6 ফিট ডিসপ্লেসমেন্ট যোগ করব, তাহলে আমাদের 79, ওকে 79 ফিট পর্যন্ত হচ্ছে আমাদের এই বি পয়েন্ট পর্যন্ত এসে কভার করবে। ওকে, 79 ফিটটা হচ্ছে বি পয়েন্ট এসে আসবে এবং 4 নাম্বার হুইল এখন হচ্ছে আমাদের এই পয়েন্টে অবস্থান করবে। ওকে, 3 নাম্বার হুইলটা কিন্তু স্প্যান থেকে বের হয়ে গেছে, 6 ফিট মুভমেন্ট হয়েছে এবং 4 নাম্বার হুইলটা এসে হচ্ছে আমাদের এই পয়েন্টে বসছে এবং আমাদের অলরেডি 73 ফিট পর্যন্ত এখানে কভার করেছিল, সেটার সাথে এখন যদি আরো 6 ফিট যোগ করি তাহলে এখন 79 ফিট পর্যন্ত হচ্ছে বি পয়েন্টে এসে বসলো। আচ্ছা, তাহলে আসলে আমাদের অলরেডি কিন্তু 12 নাম্বার হুইলটা স্প্যানের উপরে ছিল। ওকে, সেকেন্ড ট্রায়াল শেষে এখন যখন 79 পর্যন্ত মানে বাকি আরো 6 ফিট এই স্প্যানের উপরে উঠে আসছে, তখন কিন্তু এই 6 ফিটের মাঝে 13 নাম্বার হুইলটাও ছিল। তাহলে এখন 13 নাম্বার হুইলটাও আসলে কি স্প্যানের উপরে চলে আসছে ট্রায়াল 3 তে। ওকে, তো তাহলে এখন ট্রায়াল 3 এর জন্য একইভাবে যদি আমরা সামেশন পি এর ভ্যালু বের করি, তাহলে ট্রায়াল 2 শেষে আমাদের স্প্যানের উপরে
হুইল ছিল 3 থেকে 12 পর্যন্ত। যখন আমরা এরপরে মুভমেন্ট করালাম 3 নাম্বার হুইল থেকে 4 নাম্বার হুইলকে এই পয়েন্টে নিয়ে আসলাম, তখন আমাদের আগের হুইলগুলো থেকে এখন কোন হুইলগুলো স্প্যানের উপরে এখনো আছে? 4 থেকে 12। ওকে? আগে ছিল 3 থেকে 12, এখন মুভমেন্টের পরে 4 থেকে 12 নাম্বার হুইল হচ্ছে আমাদের স্প্যানের উপরে এখনো আছে। সেক্ষেত্রে আমাদের সামেশন অফ পি এর ভ্যালু হবে 4 থেকে 12 নাম্বার হুইল পর্যন্ত যেই লোড গুলো আছে, 12 নাম্বার হুইলের যে লোড, 4 থেকে 12 পর্যন্ত হুইলের লোড সামেশন করলে যে ভ্যালুটা পাবো সেটা হবে সামেশন অফ পি। সেই ভ্যালুটা হবে 208। ওকে, তো আমরা এখানে আসলে কতটুকু মুভমেন্ট করালাম ট্রায়াল থ্রিতে আমরা 3 থেকে 4 নাম্বার হুইলকে এই পয়েন্টে নিয়ে আসছি, এর মানে আসলে আমরা 6 ফিট মুভমেন্ট করালাম। তো এই ক্ষেত্রে আমাদের ট্রায়াল থ্রিতে ডি এর ভ্যালুটা হবে 6 ফিট। 6 ফিট মুভমেন্ট হলো। তারপর আমরা যদি পি প্রাইম ভ্যালু বের করি, আমাদের নতুন কোনো হুইল আসছে কিনা স্প্যানের উপরে, আমরা দেখলাম যে আমাদের নতুন হুইল 13 নম্বর হুইলটা স্প্যানের উপরে আসছে থার্ড ট্রায়ালের কারণে 60 ফিট মুভমেন্টের জন্য। তো তাহলে আমাদের পি প্রাইমের ভ্যালু হবে 13 নাম্বার হুইলের লোডের ভ্যালু 20 কিউব। ওকে, এখন আসি যে 13 নাম্বার হুইল এই স্প্যানের উপরে কতটুকু ট্রাভেল করছে। ওকে, আমাদের 79 পজিশন যেটা সেটা হচ্ছে বি পয়েন্ট। 79 পজিশন থেকে 13 নাম্বার হুইলটা কতটুকু ভিতরে আছে, আসলে ততটুকু ট্রাভেল করে সে স্প্যানের উপরে উঠছে, ব্যাপারটা এরকম। তো আসলে আমরা দেখতেছি যে 13 নম্বর হুইলটা হচ্ছে কিউমুলেটিভে হচ্ছে 76 ফিট পর্যন্ত আছে। ওকে, তো 76 ফিট পর্যন্ত হচ্ছে 76 ফিট ডিস্টেন্স হচ্ছে 13 নম্বর হুইলের পজিশন, আর আমাদের স্প্যানের উপরে কি 79 ফিট পর্যন্ত উঠে আসছে। তাহলে আসলে যখন 6 ফিট মুভমেন্টটা হচ্ছিল, হতে হতে একটা সময়ে বি পয়েন্ট 76 এ আসছে, যেই মুহূর্তে 13 নম্বর হুইলটা এক্স্যাক্টলি বি পয়েন্টে ছিল। তারপরে কি হচ্ছে, আরো হচ্ছে 79 - 73, এর মানে আসলে আরো 3 ফিট মুভমেন্ট করে, ওকে, আরো 3 ফিট মুভমেন্ট করে হচ্ছে 13 নাম্বার হুইলটা যখন 76 ফিট ডিস্টেন্সে আসছে, তখন 79 ফিট ডিস্টেন্সটা বি পয়েন্টে এসে পৌঁছাইছে। ওকে, এর মানে আসলে 13 নাম্বার হুইলটা 3 ফিট ডিস্টেন্স, ওকে, বি পয়েন্ট থেকে 3 ফিট ডিস্টেন্স ভিতরে সে ট্রাভেল করে এই 76 পজিশনটাতে এসে বসছে। ওকে, তো তাহলে নতুন যে হুইলটা আসলো সেই নতুন হুইলটা স্প্যানের এই এন পজিশন থেকে কতটুকু ট্রাভেল করে ভিতরে আসছে, 79 - 76, এর মানে হচ্ছে বি পয়েন্ট থেকে সে আরো 3 ফিট ভিতরে হচ্ছে ট্রাভেল করছে, করে এই পজিশনে 13 নাম্বার হুইলটা বসছে। সুতরাং আমাদের থার্ড ট্রায়ালে আমরা ই এর ভ্যালু পাচ্ছি আসলে 3 ফিট। আর পি ওয়ান এর ভ্যালু কত, যে হুইলটা মুভ করে গেছে, স্প্যান থেকে বের হয়ে গেছে, সেটা হচ্ছে 3 নাম্বার হুইল যার লোড হচ্ছে 36 কে। তো তাহলে আমরা সেকেন্ড ট্রায়ালে এই ভ্যালুগুলো বসানোর পরে দেখলাম যে ডেল আর এর ভ্যালু নেগেটিভ। ওকে, এই কথাটার মানে কি, আমাদের প্রথম ট্রায়ালে আমরা কি করছিলাম, প্রথম ট্রায়ালে আমাদের একেবারে শুরুতে আমাদের 1 নাম্বার হুইলটা হচ্ছে এ পয়েন্টে ছিল। পরে আমরা যখন ট্রায়াল 1 নিলাম, তখন আমরা কি করলাম, 1 নাম্বার হুইল থেকে 2 নাম্বার হুইলটাকে হচ্ছে এ পয়েন্টে নিয়ে আসছি। তারপর ট্রায়াল 2তে আমরা কি করলাম, এখন 2 নাম্বার হুইল মানে 1 2, এখন 3 নাম্বার হুইলটা চলে আসছে এ পয়েন্ট ট্রায়াল 2তে। তারপর ট্রায়াল 3তে কি করলাম, ট্রায়াল 3তে আমরা দেখলাম যে মানে এই যে ট্রায়াল 1 ট্রায়াল 2 করলাম, আমরা দেখলাম যে ডেলারের ভ্যালু পজিটিভ। এখন আমরা ম্যাক্সিমাম পজিশনটা পাইনি, তাহলে এখন আমরা আবার মুভ করালাম, আবার মুভ করায় এখন আমাদের হুইলগুলোর কন্ডিশন অনেকটা এরকম। ওকে, এখন 4 নাম্বার হুইলটা হচ্ছে এ পয়েন্টে আছে। ওকে, 4 নাম্বার হুইলটা যখন এই পয়েন্টে আসলো, তখন আমরা দেখলাম যে ডেলারের ভ্যালু নেগেটিভ আসছে। এ কথাটার মানে হচ্ছে এর আগে আমরা আসলে ম্যাক্সিমাম পজিশন পেয়ে গেছি, যখন আমরা আরো মুভমেন্ট করালাম তখন আসলে রিয়াকশনের ভ্যালুটা কমতেছে। ওকে, তো এই কারণে আসলে আমরা তখন যেই 4 নাম্বার হুইলের পজিশনের জন্য কিন্তু আমরা ডেলারের ভ্যালু নেগেটিভ পাইছি। তাহলে আমাদের আসলে 4 নাম্বার হুইলের আগের হুইলটা যখন এই পয়েন্টে ছিল, তখনই আমরা আসলে ম্যাক্সিমাম রিয়েকশনের পজিশনটা পেয়ে গেছি। ওকে, তাহলে কি বললাম, যে হুইলের একটা পার্টিকুলার পজিশনে থাকার কারণে ডেলারের ভ্যালু নেগেটিভ আসবে, সেই হুইলের আগের হুইলটা ওই পজিশনে থাকলে আমরা ম্যাক্সিমাম রিয়েকশন বা শেয়ারের বা মোমেন্টের
পজিশনটা পেয়ে যাব। ওকে, তাহলে আসলে আমাদের 3 নাম্বার হুইল যখন এ পয়েন্টে ছিল তখনই আসলে এ পয়েন্টে ম্যাক্সিমাম রিঅ্যাকশন হবে। ওকে, তো সেই কথাটা এখানে লিখে দেওয়া হয়েছে যে হেন্স হুইল 3 at A gives maximum reaction। এর মানে আমাদের এই এবি স্প্যানের উপরে যখন 3 নাম্বার হুইলটা এ পয়েন্টে ছিল তখনই এ পয়েন্টে ম্যাক্সিমাম রিঅ্যাকশন পাওয়া যাবে। ওকে, তো এখন আমরা ম্যাক্সিমাম রিঅ্যাকশনের ভ্যালুটা কিভাবে বের করব? এভাবে একটা প্রসেস দেখানো হয়েছে যে এখন আমরা যদি একটু দেখি যে 3 নাম্বার হুইল যখন এই পজিশনে ছিল তখন সিনারিও কি ছিল। 3 নাম্বার হুইল 3 নাম্বার হুইল এ পয়েন্টে থাকা মানে আসলে কত টোটাল ইন টোটালে হচ্ছে 13 ফিট হচ্ছে মুভমেন্ট হয়েছে। 13 ফিট মুভমেন্ট হওয়া মানে 60 এর সাথে যদি আমরা 13 ফিট যোগ করি 73 ফিট পর্যন্ত বি পয়েন্টে অবস্থিত। ওকে, 73 পর্যন্ত। এর মানে হচ্ছে আসলে এবিএস পেনের উপরে এ পয়েন্টে হচ্ছে 3 নাম্বার হুইলটা অবস্থিত এবং 12 নাম্বার হুইলটা হচ্ছে বি পয়েন্ট থেকে 1 ফিট ভিতরে অবস্থিত। ওকে, 72 পজিশনে 12 নাম্বার হুইলটা, তো আমাদের বি পয়েন্টটা কোথায় 73 পজিশনে আসছে। তাহলে আমাদের যখন 3 নাম্বার হুইলটা এ পয়েন্টে থাকতেছে তখন 12 নাম্বার হুইলটা আসলে এই যে বি পয়েন্ট থেকে 1 ফিট ভিতরে অবস্থান করতেছে। ওকে, কারণ 12 নাম্বার হুইলটা ছিল 72 ফিটে আর আমাদের বি পয়েন্টটা এখানে 73 ফিটে আসবে কিন্তু। তাহলে 12 এখন আমাদের আসলে এই পজিশনে 3 নাম্বার হুইল এই পজিশনে থাকলে আমরা ম্যাক্সিমাম রিঅ্যাকশন পাচ্ছি এবং তখন 12 নাম্বার হুইল পর্যন্ত হচ্ছে স্প্যানের উপরে থাকতেছে এবং 12 নাম্বার হুইলটা কোথায় থাকতেছে বি পয়েন্ট থেকে 1 ফিট ভিতরে অবস্থান করতেছে। এই হচ্ছে সিনারিও। এই সিনারিও যখন থাকবে হুইল লোডের তখন আমরা এই পয়েন্টে ম্যাক্সিমাম রিঅ্যাকশন পাবো। তো এখন ম্যাক্সিমাম রিঅ্যাকশনের ভ্যালুটা আমরা কিভাবে বের করব? ওকে, আমাদের আসলে ফাইন্ড আউট করতে হবে যে এই যে একটা ট্রায়াঙ্গেল আইএল ফর আর এ যে ডায়াগ্রামটা, ওকে, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর রিঅ্যাকশন এট পয়েন্টে, এই আইএল ডায়াগ্রামে আমাদের আসলে এই ভার্টিক্যাল ডিসটেন্স গুলা বের করতে হবে। ওকে, এই ভার্টিক্যাল ডিসটেন্সের মানে এই ভ্যালু গুলার সামেশন করলে আমরা হচ্ছে ম্যাক্সিমাম রিঅ্যাকশন এট পয়েন্টে পেয়ে যাব। এখন কথা হচ্ছে এটা কিভাবে পাবো। ওকে, আমরা কিন্তু এই যে আম, এই ডিসটেন্সটা, ওকে, মানে হচ্ছে এই ভার্টিক্যাল ডিসটেন্সটার ভ্যালু কত জানি, সেটা হচ্ছে 1 কি। আবার আমরা 3 থেকে, সরি 3 না, আসলে এই ডিসটেন্সটা যেটা, এই ডিসটেন্সটা কত জানি, এই ডিসটেন্সটা হচ্ছে আসলে কি এবি বিমের লেন্থ অথবা স্প্যান লেন্থ 60 ফিট। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলের অলরেডি এই ভার্টিক্যাল লেন্থটাও জানি, হরিজন্টাল লেন্থটাও জানি। ওকে, দ্যাট মিনস 1/60 আমরা জানি। ওকে, আমরা যদি এখন এই লেনটা কত বের করতে চাই, ঠিক আছে, এই লেনটা কত বের করতে চাই, তাহলে আমরা যদি দুইটার সিমিলার ট্রায়াঙ্গেলের কম্পারিজন করি তাহলে 1/60 এত ডিভাইডেড বাই আমরা কি এই লেনটা জানি কিনা, আমরা কিন্তু আসলে এই লেনটাও জানি। ওকে, আমাদের টোটাল লেনটা ছিল 60 ফিট আর 3 থেকে 4 নাম্বার হুইলের মধ্যকার ডিস্টেন্স হচ্ছে 6 ফিট। তাহলে আসলে এই কর্নার থেকে এই লেনটা হচ্ছে 60 মাইনাস 6, এর মানে হচ্ছে আসলে 54 ফিট হচ্ছে এতটুকু পোর্শনের লেন্থ, রাইট? তাহলে আমাদের এই ডিস্টেন্সটা, আমরা এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা কত পাচ্ছি, 54 ডিভাইডেড বাই 60। ওকে, 54 বাই ডিভাইডেড বাই 60 করলে কিন্তু আমরা এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি। এটা পাচ্ছি কি অ্যাক্টিভ লোডের পার্সপেক্টিভে পাচ্ছি। ওকে, তো আমাদের তো 3 নাম্বার হুইলে লোডটা ছিল 36 কি। অ্যাক্টিভ লোডের পার্সপেক্টিভে যদি আমরা এই লোডটা পাই তাহলে আসলে 36 এর জন্য কি হবে, এখানে 36 হবে, তাহলে এই ভ্যালুটার সাথে 36 আমরা গুণ করতেছি। ওকে, তাহলে আমাদের আসলে সিনারিওটা কি দাঁড়াচ্ছে, আমরা যদি এই লাইনটাকে এটাকে একটু হচ্ছে দেখি এই জিনিসটাকে, তাহলে আসলে সিনারিওটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম যে আমাদের এই ভার্টিক্যাল ডিস্টেন্সটার হচ্ছে লেন্থটা আসতেছে হচ্ছে 36 ডিভাইডেড বাই 60। আইএল ডায়াগ্রামটা ছিল এক কিপের জন্য, আমরা তারপরে রিয়েল হুইলের লোডটা গুণ করে দিলাম, তো এটার সাথে ইন্টু করব কত, 54। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই ভার্টিক্যাল ডিসটেন্স পেলাম। একইভাবে প্রত্যেকটা হুইলের এই ভার্টিক্যাল ডিসটেন্স গুলো আমাদের প্রয়োজন।
এবং প্রত্যেকটা হুইলেই কিন্তু আমরা যদি এই সিমিলার ট্রায়াঙ্গুলার ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে 36/60 এতটুকু পোর্শন কিন্তু সেম থাকতেছে। সে সাপোজ আমি যদি সে এই ভার্টিক্যাল ডিসটেন্সটার জন্য হিসাব করি তাহলে কি আসবে ব্যাপারটা, 36/60 ইকুয়াল টু দ্যাট ভার্টিক্যাল ডিস্টেন্স ডিভাইডেড বাই এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা এই কর্নার থেকে কতটুকু ডিস্টেন্স আসলে 60 মাইনাস 6 প্লাস 6 মানে হচ্ছে 60 মাইনাস 12। ওকে, এর মানে হচ্ছে আমরা 48 ফিট পাচ্ছি। ওকে, তাহলে আমরা দেখতেছি যে এটাকে সিম্পলিফাই করলে ভার্টিক্যাল ডিস্টেন্সটা দাঁড়াচ্ছে 36/60 ইন্টু 48। তাহলে আসলে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু 36/60 হচ্ছে কমন একটা বিষয়। ওকে, 36/60 কমন একটা বিষয়, আমরা খালি বারবার হচ্ছে এই যে 36/60 কে যদি এই কর্নার থেকে ডিস্টেন্স, মানে যে কর্নার রিয়াকশনটা 0 সেই কর্নার থেকে হচ্ছে ডিস্টেন্সটা দিয়ে গুণ করলেই কিন্তু আমরা বারবার ভার্টিক্যাল ডিস্টেন্স পেয়ে যাচ্ছি। তাহলে ম্যাক্সিমাম রিয়াকশন আমরা যখন লিখবো তখন আমরা এইভাবেও লিখতে পারি, বা এটাকে আমি যদি আরেকটু সিম্পল ওয়েতে লিখি তাহলে আমরা ম্যাক্সিমাম রিয়াকশন ইকুয়াল টু একবারে জিনিসটাকে লিখতে পারি, যেহেতু প্রত্যেকবারই আমরা দেখতেছি কি 36/60 হচ্ছে কমন যাচ্ছে, তো আমরা একবারে 36/60 ভিতরে লিখে ফেললাম। লেখার পরে আমরা এখন কি করব, 36/60 এটাকে আমরা গুণ করব হচ্ছে আমাদের এই কর্নার থেকে যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সের সাথে। ওকে, কর্নার থেকে যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটার সাথে হচ্ছে আমরা গুণ করব। ওকে, তো আমি একটু প্রথমে হচ্ছে প্রত্যেকটা হুইলের করেসপন্ডিং লোড গুলো লিখে ফেলি, কারণ আমরা কিন্তু এখানে এক কিপ লোডের জন্য আসলে বের করতেছি না, আমরা যে আসল রিয়েল ভ্যালুটা সেটার জন্য বের করতেছি। আমাদের 3 থেকে কত 12 পর্যন্ত আসবে। আচ্ছা, 3 থেকে 6 পর্যন্ত 36 কিপ করে, তারপরে দুইটা 10 কিপ, তারপরে এই তিনটা 20 এবং 12 নাম্বারটাও 20 কিপ। ওকে, তাহলে আমাদের রিয়েল যে লোডটা, রিয়েল লোডের সিনারিও, হুইল লোডের সিনারিও হচ্ছে এরকম। 3 নাম্বারে হচ্ছে 36 কিপ হুইল লোড, 4 নাম্বার হুইল লোডও হচ্ছে 36 কিপ, 5 নাম্বার এবং 6 নাম্বার এই হুইল লোড গুলো হচ্ছে 36 কিপ। 7, 8 হচ্ছে লোড ছিল 10 কিপ করে, এবং বাকি রেস্ট অফ দা হুইলের প্রত্যেকটাতে লোড হচ্ছে 20 কিপ 20 কিপ 20 কিপ করে। ওকে, তো এখানে আমি যেভাবে লিখেছি, ওকে, এই জিনিসটাকে আরেকটু ইজিয়ার করে লেখা যায়, যেটা আমি এখন একবারই লিখবো। এই জিনিসটা যদি বুঝো যে কিভাবে আমি লিখতেছি তাহলে ওইটাও একবারে লিখলেই জিনিসটা একটু ইজিয়ার হবে তোমাদের জন্য বের করা। আচ্ছা, তো এখানে আমরা আসলে কি করছিলাম যে এক কিপের করেসপন্ডিং বের করছিলাম, এবং আমাদের 3 নাম্বার হুইলটা যেহেতু 36 কিপ ছিল, ওকে, 3 নাম্বার হুইলটা 36 কিপ ছিল, তখন আমরা কি 36 ডিভাইডেড বাই 60 করেছিলাম ইকুয়াল টু হচ্ছে এই পোর্শনের ভার্টিক্যাল ডিস্টেন্স ডিভাইডেড বাই কর্নার থেকে কতটুকু ডিস্টেন্স 54 ছিল, এভাবে জিনিসটা ক্যালকুলেট করেছি। তো তাহলে এখন দেখো, আমি এখন যেভাবে জিনিসটা করব যে, আচ্ছা, এই জিনিসটাকে আমরা আরেকটু হচ্ছে সিম্পলিফাইড করে বলি যে আমাদের টার্গেট হচ্ছে কি প্রত্যেকবার হচ্ছে এখানে যে 3 থেকে 12 পর্যন্ত, 3 থেকে 12 পর্যন্ত যে লোড গুলো আছে এই লোড গুলার এই হুইল লোডের এই ভার্টিক্যাল ডিস্টেন্স গুলা বের করা। ওকে, 1 নাম্বার 12 নাম্বার হুইল যেখানে আছে সেখানে ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা, তারপর 11 নাম্বার হুইলের যে এই ট্রায়াঙ্গেলের ভার্টিক্যাল পোর্শনটা, এভাবে প্রত্যেকটা হুইল পজিশনের ভার্টিক্যাল যে লেন্থটা, ওকে, এই ভার্টিক্যাল লেন্থ গুলা যদি আমরা বের করতে পারি, তারপর আমরা যদি সেটা সাম করে দেই তাহলে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম রিয়াকশন পেয়ে যাব আমরা। ওকে, আচ্ছা,
কারণ ভার্টিক্যাল ভ্যালুটা কি ম্যাক্সিমাম রিঅ্যাকশন বোঝাচ্ছে। আমার প্রত্যেকটা হুইলের ভার্টিক্যাল ভ্যালুগুলো সাম করে যে ভ্যালুটা সেটাই ম্যাক্সিমাম রিঅ্যাকশন ইন্ডিকেট করতেছে। তো এটা আমাদের আইএল ডায়াগ্রামটা ছিল এক কিপের জন্য, ঠিক আছে? কিন্তু আমাদের উম, যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা পাবো আমরা প্রত্যেকবার, আমরা কিন্তু আসলে প্রত্যেকবার 36 না, আমরা প্রত্যেকবার কিন্তু আসলে আমাদের ভার্টিক্যাল ডিস্টেন্সটা এভাবে পাচ্ছি 1/60 × 54। তারপরটা আমরা দেখলাম যে আসলে যদি আমরা রিয়েল না করে এক কিপের জন্য করি, আমাদের মেইন ডায়াগ্রামটার জন্য যে YL1 কিপের জন্য ছিল, তাহলে আসে কত 1/60 ইন্টু ইন্টু হচ্ছে 48। এভাবে আমরা যদি বলি যে এই পজিশনের ভ্যালু কত, তখন আমরা বলতে পারবো 1/60 ইন্টু এই কর্নার থেকে এই ভ্যালুটা কত। ওকে, তাহলে আমাদের প্রত্যেকবার আসলে কি করতে হচ্ছে, আমাদের প্রত্যেকবার কিন্তু 1/60 সাথে আসল অর্থে গুণ করা লাগতেছে এই ডিস্টেন্সটা। ওকে, এবং হচ্ছে আসল যে লোড, ওকে, রিয়েল যে হুইল লোড, সেই হুইল লোডটাকে গুণ করা লাগতেছে। যেমন আমরা যখন এই ডিস্টেন্সটার ভ্যালু বের করতে চাচ্ছি, এই ডিস্টেন্সটার ভ্যালু অলরেডি আমরা ভার্টিক্যাল ডিস্টেন্সের ভ্যালু জানি 1 কিপ, এবং এই 1 কিপ লোডের সাথে আমরা যদি আসল লোড 36 কিপ গুণ করি, তাহলে আসলে এই 3 নাম্বার হুইলের যে ভার্টিক্যাল পজিশন, এই ভার্টিক্যাল পোর্শনটার ভ্যালু হবে 36 কিপ। একইভাবে আমরা যখন 4 নাম্বার হুইলের পজিশনের ভার্টিক্যাল পোর্শনটার লেন্থ বের করব, যেটা হচ্ছে 1/60 × 54, এটার সাথে আমাদের গুণ করতে হবে 4 নাম্বার হুইলের যে রিয়েল লোড 36 কে। একইভাবে আমরা যদি পরের হুইলটা, পরের 5 নাম্বার হুইলের ভার্টিক্যাল পোর্শনের লেন্থটা বের করতে চাই, তাহলে এই লেন্থটা আসলে কত হবে 1/60 ইন্টু এই পয়েন্ট থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 48। ওকে, এটা এই ভ্যালুটা কিন্তু বের হয়েছে 1 কিপ লোডের ডায়াগ্রামের রেসপেক্টে, তাহলে আমাকে এটার সাথে গুণ করতে হবে 5 নাম্বার হুইলের যে রিয়েল লোডটা 36 কিপ সেটা, তাহলে আমি আসল ভ্যালুটা পাবো 5 নাম্বার হুইল পজিশনে এই ভার্টিক্যাল পোর্শন। একইভাবে আমি যদি পরেরটার জন্য বলি, এটার জন্য সিনারিও কিরকম হবে, এটার জন্য সিনারিও হবে 1/60 ইন্টু এই পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স আসলে কত হবে, এই পয়েন্ট থেকে এটা ডিস্টেন্স হবে 60 থেকে আমরা যদি 3/18 বিয়োগ করি, তাহলে কত 42 আসবে। ওকে, তাহলে 42 ইন্টু 5 নাম্বার হুইলের যে রিয়েল লোড 36 কে। ওকে, সেটা। তো তাহলে আসলে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকবারই কিন্তু আমাদের 1/60 কথাটা কমন থাকতেছে। ওকে, আমি চাইলে কিন্তু এই ভার্টিক্যাল লেন্থটাকেও এভাবে লিখতে পারি যে 1/60 ইন্টু হচ্ছে কত 36। ওকে, 1/60 ইন্টু এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত 60। আমি 1 নাম্বারটার কথা বলতেছি। 1 নাম্বারটা তো আমরা আসলে অলরেডি জানি যে হচ্ছে কি 1 কিপ এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা, এবং হচ্ছে রিয়েল লোডের সাথে যদি গুণ করি তাহলে আসলে এই ডিস্টেন্সটা হচ্ছে 36 কিপ। ওকে, তো আমিও যদি এটাকেও একটু এই আকারে লিখতে চাই যাতে আমার কমন নিতে সুবিধা হয়, তাহলে আমরা কিভাবে বলতে পারি যে এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এবং আমরা আবার এই ট্রায়াঙ্গেলেরই এই ভ্যালুটা বের করতে চাচ্ছি, তাহলে কত 1/60 ইন্টু তারপরে আমরা কি করব, এই লোডের এই পয়েন্ট থেকে ডিস্টেন্স কত 60, এবং রিয়েল হুইল লোড দিয়ে যদি গুণ করি, তাহলে আসলে এই যে আমি এটা কি বের করলাম, এই ভার্টিক্যাল ডিস্টেন্সের ভ্যালু 1/60 ইন্টু গুণ করলাম কত, এই পয়েন্ট থেকে হচ্ছে এই হুইল লোডের ডিস্টেন্সটা ইন্টু এই হুইল লোডের রিয়েল লোড। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা লোডের জন্য আসলে এই প্যাটার্নটা পাবো, 1/60 ইন্টু এই বি পয়েন্ট থেকে সেই হুইল লোডের মধ্যকার ডিস্টেন্স ইন্টু ওই হুইলের মধ্যকার লোড। তাহলে আমরা যদি সিম্পলিফাই করে জিনিসটাকে লিখি, জিনিসটা এরকম হবে দেখতে। আমরা 1/60 যেহেতু সব জায়গায় কমন, কমন নিয়ে ফেলতেছি, 1/60 কমন নিলাম, তারপরে প্রথম যে প্রথম লোডের জন্য আমাদের কত থাকতেছে 1/60 কমন নিলে 60 ইন্টু 36, পরের লোডের জন্য কত থাকতেছে 48 ইন্টু 36, পরের লোডের জন্য কত থাকতেছে 42 ইন্টু 36। এভাবে করে আমরা কিন্তু এই প্রথম 4টা লোডের জন্য 36টাও হচ্ছে কমন নিতে পারি। ওকে, কারণ সিমিলার একই জিনিস। আচ্ছা, আমি মনে হয় না,
পিছনে। আচ্ছা, তাহলে আমরা যদি 36 কমন নেই প্রথম 4 টা লোডের জন্য, তাহলে আসলে কত আসতেছে আমাদের? আমাদের খালি এখন ডিসটেন্সটা বসাবো। প্রথমটার ডিসটেন্স ছিল 60, 3 নাম্বার হুইলের। পরেরটার এই পয়েন্ট থেকে ডিসটেন্স হচ্ছে 54 ফিট। তারপরেরটা 5 নাম্বার হুইলের ডিসটেন্স হচ্ছে 48 ফিট। তারপর 6 নাম্বার হুইলের ডিসটেন্স হচ্ছে 42 ফিট। ওকে, এটা গেল 36 কিপের জন্য। প্লাস একইভাবে 7 নাম্বার হুইলের জন্য সিনারিওটা কি হবে? 1/60 ইন্টু এই এ পয়েন্ট বি পয়েন্ট থেকে 7 নাম্বার হুইলের যে ডিসটেন্স সেটা। ওকে, এই পয়েন্ট থেকে 7 নাম্বার হুইলের ডিসটেন্স কত হবে? 60 মাইনাস, আমরা যদি 3টা 6 আর হচ্ছে 8 মাইনাস করি তাহলে সেটা আসবে 34। তাহলে 7 নাম্বার হুইলের জন্য সিনারিওটা দাঁড়াবে, ভার্টিক্যাল ডিসটেন্সটা আসবে হচ্ছে 1/60 ইন্টু ডিস্টেন্স, দ্যাট মিনস হচ্ছে 34 ইন্টু 7 নাম্বার হুইলের আসল লোড যেটা হচ্ছে 10K। ওকে, পরেরটার জন্য কত হবে? 1/60 ইন্টু আরো 4 বিয়োগ হবে, মানে হচ্ছে 1/60 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 30 ইন্টু লোড হচ্ছে 10K। তো এখানেও আমরা যদি 10 কিপ লোডের জন্য একবারে লিখি ব্যাপারটা, কত থাকবে? 34 প্লাস 30 প্লাস এরপরে আসে হচ্ছে 20, বাকি সবগুলো হচ্ছে 20 কিপের। তো 20 কিপের জন্য আসলে 20 কিপের জন্য যদি ডিস্টেন্সটা দেখি আমরা, যে বি পয়েন্ট থেকে 9 নাম্বার হুইলের ডিস্টেন্স আসলে ক্যালকুলেট করলে দেখো আসবে কত? 4 4 8, 8 12 হচ্ছে 20 আর 21, প্লাস 10 নাম্বার হুইলের কত আসবে? 16 17। একইভাবে 11 নাম্বার হুইলের ক্ষেত্রে আমরা পাবো 13 এবং 12 নাম্বার হুইলের জন্য বি পয়েন্ট থেকে ডিস্টেন্স পাবো 1। ওকে, আসলে আমি এটা একবারে যেভাবে লেখা ট্রাই করেছি, আর এটাকে যদি ভেঙে লিখি তাহলে এইটা আর এটা একই কথা। ওকে, মানে হচ্ছে এখানে আমরা 1/60 যেহেতু সবসময় কমন থাকবে, 1/60 কমন রেখে প্রত্যেকটা হুইলের লোডকে হুইলের হচ্ছে বি পয়েন্ট থেকে ডিস্টেন্স দিয়ে গুণ করা হয়েছে। ওকে, 1/60 কমন নিয়ে 3 নাম্বার হুইলের জন্য কত হবে? লোড হচ্ছে 36 এবং বি পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে কত? 60, প্লাস পরের হুইলের ক্ষেত্রে কি? লোড 36, ডিস্টেন্স হচ্ছে বি পয়েন্ট থেকে 54, তারপরে প্লাস 36 হচ্ছে লোড হচ্ছে 5 নাম্বার হুইলের এবং ডিস্টেন্স হচ্ছে বি পয়েন্ট থেকে 48। এভাবে করে করে প্রত্যেকটা লোড এবং হচ্ছে বি পয়েন্ট থেকে ডিস্টেন্স এভাবে করে করে ভিতরে কমন নেওয়া হয়েছে এবং ভিতরে লেখা হয়েছে এবং বাইরে 1/60 দিয়ে গুণ করা হয়েছে। ওকে, তো এই কথাটা এখানে যেভাবে লেখা আছে যদি তোমরা ইজি মনে করে এভাবে করতে পারো, আর যদি এটা বুঝে থাকো এটাও একবারে করতে পারো। একই কথা আসলে, এই 4টা টার্ম থেকে আমি 36 যেহেতু একই টাইপের একই ভ্যালুর লোড, তাই আমি একবারে কমন নিয়ে ভিতরে ডিস্টেন্সটা যোগ আকারে লিখেছি। তারপরে বাকি 2টা টার্মের জন্য সেম লোডটাকে কমন নিয়ে ডিস্টেন্স যোগ আকারে, এবং বাকি এই 4টা টার্মের জন্য লোডটাকে কমন নিয়ে ডিস্টেন্সটাকে যোগ আকারে লেখা হয়েছে। ওকে, তো ফাইনালি যদি এটাকে তোমরা ক্যালকুলেশন করো দেন ইউ উইল গেট দ্য ভ্যালু অফ দ্য ম্যাক্সিমাম রিঅ্যাকশন ইকুয়াল টু 150.4 কিপ। ওকে, এই হচ্ছে আমাদের কোন একটা স্ট্রাকচারে আমাদের মুভিং লোডের কারণে কোন একটা পয়েন্টে ম্যাক্সিমাম কত রিঅ্যাকশন বের আসতে পারে, সেটা কোন হুইল লোডের জন্য হবে সেটা, এবং ভ্যালুটা কত হবে সেটা বের করার সিস্টেম। ওকে, তো ভিডিওটা আবার হচ্ছে গো থ্রু করবা, একটু পজ করে আবার ব্যাকে যেয়ে দেখবা এবং স্টেপ বাই স্টেপ যখন আমি বুঝাচ্ছি নিজেরাও সেটা বুঝে খাতায় পড়ার ট্রাই করবা। তো হোপফুলি প্রবলেমটা বুঝতে পারবা তোমরা সবাই। ওকে, আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।